নমস্কার বন্ধুগণ, আজ আমি ইলা চক্রবর্তী স্টোরি ল্যাঙ্গুয়েজ থেকে আছি আপনাদের সঙ্গে একটি নতুন পডকাস্টে। ভাবলাম নিজে একটি পডকাস্ট করে আপনাদের বলি, নিজের জীবনের একটি সত্যি ঘটনা বলবো। নিজের না, ঠিক আমার দিদির জীবনের ঘটা একটি সত্যি ভৌতিক ঘটনা। আমার দিদি এখন বিবাহিত, কিন্তু যখন তিনি বিবাহিত ছিলেন না, তিনি তখন মাস্টার্স কমপ্লিট করেছেন, তখনকার ঘটনা না, মাস্টার্স কমপ্লিট করার আগের ঘটনা, যখন তিনি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলেন। আচ্ছা, আমার দিদি সোদপুরেই থাকেন, সোদপুরেরই বাসিন্দা। হ্যাঁ, তিনি মাস্টার্স কমপ্লিটের জন্য দু জায়গায় যেতেন। হ্যাঁ, একটা হচ্ছে এইচবি টাউনের, বিশেষ কারণে আমি সেই জায়গাটার নাম নিচ্ছি না, কিন্তু এইচবি এইটুকু বললাম। আরেকটা হচ্ছে মানিকডাঙ্গা। এবার এইচবি যেই টাউনটায় উনি যেতেন বা আমার দিদি যেতেন, সেই টাউনেই তার সাথে ঘটে গিয়েছিল একটি সত্যি ভৌতিক ঘটনা। সেটি শেয়ার করতে আজকে আমি এই পর্দায় আছি। ব্যাকগ্রাউন্ড থেকে যদি কোনো বাজে মিউজিক বা কোনো বাজে আওয়াজ আসে তাহলে আমি ক্ষমা প্রার্থী, কারণ এর পিছনে আমার কোনো হাত নেই। তো আমি যথেষ্ট চেষ্টা করব যেন মিউজিক না আসে, কারণ আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অবভিয়াসলি দেবো। আচ্ছা, আর দেরি না করে ঘটনাটি শুরু করি। আগের দিনে রাত 12:30টার দিকে পডকাস্ট হয়েছিল আমার বন্ধুর, আপনারা হয়তো দেখবেন। ঘটনাটা প্রায় 3 বছর আগেকার। হ্যাঁ, দিদি তখন মাস্টার্স কমপ্লিট করবে। এবার শুক্রবার করে দিদি গেছে পড়তে, সেই এইচবিতে গেছে। আচ্ছা, এইচবিতে গেছে, এবার একদিন পড়া শেষ। এবার ওই দিন ছিল এক্সট্রা ক্লাসেস, বিকজ পরীক্ষা যেহেতু সামনে চলে এসছে, দিদি এক্সট্রা ক্লাসেস করবে। দিদি একা না, তার 2-3জন বন্ধু ছিল। এবার দিদি যেখানে থাকে সেই অঞ্চলে ও একা ছাড়া কিন্তু আর কেউ থাকে না। হ্যাঁ, আচ্ছা, এবার মাস্টার্সের পড়া পড়ছে। স্যার বলল কি যে এক্সট্রা ক্লাস করতে করতে নাকি 10টা 10:30 বেজে যাবে, তোরা বাড়ি চলে যায়। কিন্তু আমার দিদি, ওরা 3জন চলে গেলেও আমার দিদি যায়নি। দিদি এখন মাস্টার্সে কিন্তু ভালো নাম্বার এসছে, মাস্টার্স কমপ্লিট হয়েছে, খুব ভালো পরীক্ষা দিয়েছে, হয়তো এই হার্ড প্রিপারেশনের জন্যই। যাই হোক, এর জন্য একটা জিনিস, খুব বাজে জিনিস হয়েছিল, দিদির একটা নজর লেগে গিয়েছিল, সেটা বলি। এবার 3জন চলে গেছে, কিন্তু আমার দিদি যায়নি। দিদি বলছে না স্যার, আমাকে পড়ান, আমি পড়ব। এবার এইটা বলায় স্যার বলছে আমার কোনো অসুবিধা নেই, তুই পড়তেই পারিস, আমি তোকে পড়াবো, কিন্তু রাত হয়ে যাবে তো, রাত হলে যেন তোর কোনো অসুবিধা হবে না তো। বলছে না, আমি এখান থেকে মেন রোডে উঠবো, ওঠার পর একটা গাড়ি নেবো, নিয়ে আমি চলে যাবো, অটো নিয়ে চলে যাবো। ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এইচবিতে যেই জায়গাটা আমার দিদি পড়তো সেটা কিন্তু এইচবি অনেক ভেতরের জায়গা, সেখান থেকে মেন রোড উঠতে কিন্তু 5-10 মিনিট হাঁটতে হয়। সকালবেলা বা বিকেলের দিকে বা হালকা রাতের দিকে টোটো ওখানে থাকে মেন রোডে যাওয়ার জন্য, কিন্তু একদম রাত 10টা 10:30টায় জায়গা পুরো নীরব, সেরকম টোটো ফটো থাকে না। এবার ঠিক আছে, দিদি পড়ছে, পড়া শেষ হলো 10টা 10:30টায় না, শেষ 11:30টাতেই পড়াটা শেষ হলো। দিদির বাড়ি থেকে বাড়ির লোক ফোন করলো, ফোন করায় তো দিদি ফোনটা ধরেনি, কারণ বাড়িই যাবে। এবার শেষবার যখন 3-4 বার ফোন করে দিয়েছে, তখন ফোনটা করে বলছে আমার পড়া মাত্র শেষ হলো, আমি এক্ষুনি আসছি। বাড়িতে জানালো, ঠিক আছে। এবার দিদি বাড়ি থেকে বেরিয়েছে। আমার বাড়ি থেকে বেরোনোর পর আমার দিদির সঙ্গে যা হলো সেইটাই এখন আমরা বিস্তারিত বলবো আপনাকে। বাড়ি থেকে বেরোনোর পর 5-10 মিনিটের হাঁটা, বাড়ি থেকে যখন টিচারের বাড়িটা ধরুন এইখানটা করে টিচারের বাড়িটা আছে, এইখান দিয়ে সোজা গিয়ে এই দিকে যেতে হবে, সোজা গিয়ে ক্যামেরার দিকে, মানে সোজা একদম এভাবে হেঁটে চলে যেতে হবে। দিদি বেরিয়েছে, হাঁটা শুরু করেছে। দিদি ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত, বিশেষ একজন ভক্ত, তাকে দিদি খুব শ্রদ্ধা করতো, এবং বেলুড় মঠেও দিদি অনেকবারই গেছে। এবার বাড়ি থেকে বেরিয়ে যে সোজা পথে হাঁটা দিচ্ছে, সেই পথে হাঁটার সময় মনে হচ্ছে দিদির পিছু কেউ করছে। অনেক ঘটনা এরকমভাবে পিছু করছে, এটা তো পুরনো, আবার পিছু করছে, তাকাচ্ছি দেখছি পিছে নেই, পিছু করছে, তাকাচ্ছি দেখছি পিছে নেই, এটা কিন্তু হয়নি। দেখছে দিদি তার পিছু করছে। শেষে দিদি যখন পিছে তাকায়, তখন সে স্পষ্ট দেখতে পায় একজন তাকে পিছু করছে, সে একজন মহিলা। আমি একটা কথা বলে দিতে চাই, এই জায়গাটা যে আমি করছি, আমি কিন্তু প্রত্যেকটা পডকাস্ট ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন লোকেশনে করি।
আগের দিন আমার বন্ধুর সাথে যেই লোকেশনে করি সেটা কিন্তু সেই লোকেশন না, এটা একটা আলাদা লোকেশন। আমি চেষ্টা করি আলাদা আলাদা জায়গায় করার, কোনোভাবে সম্ভব না হলে একই জায়গায় করি। আচ্ছা, এই আরেকটা কথা বলে রাখি, আমি যে গল্পটা বলছি গল্পটাতে আমারই ভয় লাগবে। বাড়িতে কিন্তু কেউ নেই, যেখানটা আমি করছি সেখানে কিন্তু কেউ নেই, তাই আমার যথেষ্ট ভয় লাগছে, বাট আমি তাও বলছি। এবার দিদি যখন বেরিয়েছে, রেকর্ডিং 5 মিনিট 24 সেকেন্ডের হয়েছে। আচ্ছা, দিদি বেরিয়েছে, হাঁটছে, দেখছি পিছু করছে। এবার সোজা রাস্তা যাওয়ার পর বাঁ দিকে একটা টার্ন আছে, এদিকে মানে এই তো সোজা, এদিকে একটা টার্ন চলে গেছে। এইদিকে যখন একটা টার্ন চলে গেছে, দিদি ওদিক দিয়ে ঘুরেছে। ঘুরে যাওয়ার পর আবার কিছুক্ষণ পরে পিছিয়ে তাকিয়ে দেখি ওই মহিলাটাই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার একটা ইন্টারেস্টিং পার্ট, দিদি যখন টার্নটা মুড়লো তখন এরম আরেকটা টার্ন হয়ে এবার সোজা, এরম আরেকটা টার্ন হয়ে যখন সোজা যাচ্ছে, তাহলে এই 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 তো এরমভাবে গেলে ওই মোড়ের মাথায় দেখছি কি যেই মহিলাটা তার পিছু করছিল সেই মহিলাটা গিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটা সাইকেলে ছিল, মহিলাটা গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এবার দিদির মাথায় একটা জিনিস খেললো, ও তো আমার পিছে ছিল, পিছে থেকে ও তাহলে কি করে এখন আমার সামনে চলে যাবে? আর সামনে যেতেই পারে, গেলে তো আমাকে তাকে ওভারটেক করতে হবে বা পার করতে হবে, তাহলে তো সে আমাকে পার করে সামনে যাবে, কিন্তু সে পারও করেনি। আর এটা একটা সিঙ্গেল রাস্তা, টোটো বা 4 চাকা ছাড়া আর কিচ্ছু ঢুকবে না, আর অন্য কোনো রাস্তাও নেই যে যেখান দিয়ে গিয়ে সামনে, আর যেতেও অনেকটা সময় লাগবে, যদি থাকেও যেতেও অনেকটা সময় লাগবে ঘুরে। কি করে গেল? এবার দিদি খুব চিন্তিত হয়ে গেল। কি মহিলাটা, দিদি তো দূরে ছিল মহিলাটা দিদির থেকে, দিদি বুঝতে পারেনি মহিলাটা কী করছে বা কী করছে। যখন কাছে গেছে তখন বুঝতে পারছে যে মহিলাটা দিদির দিকেই তাকিয়ে আছে। এবার এইটা না আমারও একটু গাটা কাঁপছে, আমি চারিদিকে খালি দেখছি কিছু নেই তো এখন। তবে একটা জিনিসের ভয় কম, আমি দিনের বেলা পডকাস্টটা করছি, এখন দিনের বেলা আমার এদিক দিয়ে আলো আসছে দেখছেন, এটা কিন্তু সূর্যের আলো, আবার ওদিকে একটা ফেসিং লাইটও আছে, ওদিক দিয়েও লাইট আসছে। এদিকটা আমি জাস্ট, এদিকেও একটা লাইট আছে, বাট আমি এই লাইটটাকে শ্যাডো রেখেছি যেন ভালোভাবে পডকাস্টটা কারেন্ট করতে পারি। হ্যাঁ, এবার দিদি যখন যাচ্ছে ভাবছে মহিলাটা আমার দিকে কেন তাকিয়ে আছে, দিদির দিকেই তাকিয়ে আছে মহিলাটা। হ্যাঁ, এবার দিদি ভালো করে খেয়াল করে দেখলো ওই মহিলাটা যে সাইকেলটা নিয়ে চালাচ্ছে ওটা কিন্তু কোনো মানে মহিলাদের যে লেডিস সাইকেল হয় না ওই সাইকেল না, ওটা কিন্তু জেন্টস সাইকেল। সেই বাংলা সাইকেলগুলো হয় না, কাকুরা যেগুলো চালায়, দাদু কাকু, ওরা ওই সব সাইকেলগুলো ওই মহিলাটার কাছে। আর পিছে যেই ডাবল ক্যারি যে সিট, ওর উপর একটা মাছের হাঁড়ি রাখা, মাছের হাঁড়ি, হ্যাঁ মাছের হাঁড়ি। মাছের হাঁড়ি দেখেই বোঝা যায়, যেই সকল লোকেরা মাছ বিক্রেতা বা মাছ বিক্রি করে তাদের কিন্তু দেখেই বোঝা যায় যে তারা মাছ বিক্রি করছে, কারণ হাঁড়িটাই এত এরম দেখতে হয়। এবার দিদি যা দেখেছে, দেখার পরে না দিদি অনেকটা কাছে গেছে, মহিলাটা দিদির দিকে তাকিয়ে আছে, দৃষ্টি সরাচ্ছে না। এবার যে ইয়েটা হবে এটা তো আমারও ভয় লাগছে। দিদি জাস্ট জিজ্ঞাসা করেছে, আপনার কোনো দরকার আছে, আপনার কি কোনো সাহায্য চাই? মহিলা কোনো উত্তর দিল না। আমার দিদি আমাকে এসে যখন মহিলাটার মুখের বিবরণটা দিয়েছে না, আমি জাস্ট মানে ভাবছিলাম মহিলাটার উস্কো খুস্কো খোলা চুল, চারিদিক দিয়ে খোলা, হ্যাঁ কাঁধের এতটা অবধি খোলা চুল, ঠিক এতটা অবধি, বড় সাইজের, একদম বড়ই। আমরা তো আমাদের মা দিদারা তো এইটুকু টিপ পরে, আবার অনেকের বড় বড় টিপ পরে, বড় ওই যে উষাও তুবজি যেরকম বড় বড় টিপ পরে, ওরকম বড় বড় টিপ লাল কালারের মহিলার কপালে একটা দেয়া। চোখগুলো কিন্তু লাল না, চোখগুলো সাদাই আছে, মণিটা শুধু মণিটা একটু সাদাটে ভাব, মনে হয় ছানি পড়লে যেন হয় ওরম ব্যাপার। কিন্তু দিদিকে দেখে একদম রাগের চোখে এরমভাবে তাকিয়েছে, এরমভাবে তাকিয়েছে। দিদি যখন বলছে আপনার কোনো সাহায্য লাগবে, এরমভাবে ঠিক তাকিয়ে আছে, সাড়া দিচ্ছে না এরমভাবে। সেই জায়গায় যদি আমি থাকতাম আমি মরে যেতাম, বিকজ এরকম চুল উস্কো খুস্কো একটা লাল টিপ বড়, এরমভাবে মহিলা যদি আমার দিকে এরমভাবে এক দৃষ্টিতে থাকে, চোখের পলক না ফেলে, তা আমি তো ওখানেই স্ট্রোক করবো, ওখানেই মরে যাবো আমি। তারপরে যা হলো, দিদি যখন আর তাকে পাত্তা দিচ্ছে না, সে হাঁটা শুরু করলো। তারপর যে হাঁটা করে বললাম না এরমভাবে করে এরম গিয়ে, তারপর এরম একটা লাইন, তারপর গিয়ে দেখছে সোজা দাঁড়িয়ে আছে, ওই লাইনটা পরে সোজা গিয়ে বাঁদিকে ঘুরে ডান দিক দিয়ে একটা রাস্তা হবে, সেখান দিয়ে গিয়ে মেন রোডে উঠে পড়বে। এবার সোজা দিদি রওনা দিয়েছে হেঁটে, পিছে দেখছে কি, আর চোখে পিছে দেখছে কি মহিলাটা
আস্তে আস্তে মহিলাটার থেকে দিদি দূরে দূরে চলে যাচ্ছে, মানে হাঁটতে হাঁটতে, মানে মহিলাটা ওখানেই দাঁড়িয়ে আছে। শেষে দিদি ফোনটাকে অন করলো, অন করে ক্যামেরাটাকে অন করলো, করে যখন এরমভাবে তুললো, দেখলো ঠিক পিছেই সাইকেল নিয়ে আসছে, ঠিক পিছে, একদম এইখানে, মানে হাত সাইকেল থেকে যদি একটা হাত বাড়ায় দিদির কাঁধে হাত চলে আসবে। আমার দেয়াল ফেটে না আবার আমার কাঁধে হাত চলে আসে। আচ্ছা যাই হোক, দিদির কাঁধে হাত চলে আসে, এত ডিস্টেন্সেই হাতটা চলে এসেছিলো, সাইকেলটা চলে এসেছিলো এবার দিদি তো একটু ভয় পাচ্ছে, মহিলাটা স্বাভাবিক, দিদি কখন থেকেই ভয় পাচ্ছিল, এত বাজে একটা দেখতে বিচ্ছিরে মুখের একজন দেখতে, এরমভাবে বিচ্ছিরি নয়, মানে উকড়ো কুকড়ো মুখের দেখতে এরমভাবে একজন মহিলা যদি তাকিয়ে থাকে, যে কেউ ভয় পাবে। এবার এটা দেখে কি করেছে দিদি, নিজে ফোনটাকে অন করে সেই রামকৃষ্ণের কি একটা ভজন টাইপের না কি একটা গান টাইপের হয়, সেটাকে অন করতে যাবে। যেই পাড়াতে নেট থাকে, নেটের অভাব নেই, এইচবি টাউনে তো নেটের অভাব নেই, সেখানে দিদি কোনো নেট পাচ্ছে না। আজব ব্যাপার, আজব ব্যাপার, মানে আজবই ব্যাপার, মানে কি বলবো আমি। তারপর দিদি নিজের দাদা, মানে দিদি আমার দাদা, আমার নিজের দাদা, হ্যাঁ আমার নিজের দাদা, ওর একটা ইউটিউব চ্যানেল আছে স্টোরি টেলার, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবভিয়াসলি দেখতে যান, ভিউ করেন, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দেবেন, স্টোরি টেলার্স, ওকে মনে রাখবেন নামটা, ঠিক আছে। আমার দাদাকে ফোন করে, কিন্তু ফোনটা যায় না, নট রিচেবল, হ্যাঁ নট রিচেবল দেখিয়েছিল, মানে সার্ভারটা ডাউন হচ্ছে, মানে কলটা পৌঁছাচ্ছে না অত অব্দি, সার্ভার ডাউন। এবার ও ভয় পেয়ে গেছে, এবারও আমার দিদি বুঝেছে ফোনে কিছু হবে না, মুখে নাম নিতে হবে। লাস্ট একটা ইন্টারেস্টিং পার্ট আছে, দিদি মুখে নাম নেওয়া শুরু করলো, হে রামকৃষ্ণ পরমহংসদেব, আমি যদি আজকে বাড়ি ফিরতে পারি, আমি এখানে আসবো তো অবশ্যই, স্যারটা খুব ভালো ছিল, তাকে আসতেই হতো, নিজের ফুল সেফটির সাথে আসবো, তুমি আমাকে দয়া করে বাঁচিয়ে দাও, এখন তুমি আমাকে বাঁচিয়ে দাও। এরকমভাবে নাম নিতে 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 সে মেন রোড অব্দি পৌঁছেছে, কিন্তু মহিলাটা কিন্তু তখনও তার পিছু করছে। আর পিছু আমরা যারা সাইকেল চালাই, আমরা কিন্তু বিভিন্ন দিক নজর রেখে তারপর সাইকেল চালাই, হ্যাঁ শুধু এক জায়গায় এরকমভাবে তাকিয়ে সাইকেল চালাই, তাতে আমরা উড়ুচুটকে পড়ে যাবো, সামনে সাইডে কিছু না দেখতে পেয়ে। মহিলাটা কিন্তু সাইকেলে প্যাডেল চালাচ্ছে, মানে প্যাডেলটা যে দিচ্ছে দিদির এরমভাবে, দিদির দিকে তাকিয়ে এরমভাবে প্যাডেল চালিয়ে যাচ্ছে, হ্যান্ডেলও নড়ছে না, কিছুই না, মনে হচ্ছে ওনার সাইকেলটা হাওয়া এরমভাবে ভেসে যাচ্ছে। মেন রোডে উঠলো, তখন আর দিদি পিছে তাকায়নি, একটা অটো দাঁড়িয়ে ছিল, আর দুজন কাস্টমার ছিল, দিদি গিয়ে বসেছে। দিদি গিয়ে বসার পরে বলছে কি দাঁড়ান, আরেকটা কাস্টমার আসুক, আমি ছেড়ে দিচ্ছি, মানে কাস্টমার বলছি সরি প্যাসেঞ্জার সরি। অটোতে ওঠার পর দুটো প্যাসেঞ্জার বাকি ছিল, একটা হয়ে গেল, ড্রাইভার বললো আরেকটা প্যাসেঞ্জার লাগা, আমি ছাড়ছি, বলছে না আপনি এখনই ছাড়ুন। দিদি বললো না আপনি এখনই ছাড়ুন, যথারীতি গাড়ি ছাড়তে হলো ড্রাইভারকে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। অবাক ব্যাপার, রাত 10টা 10:30, মানে তো ওই আগেকার দিয়ে 2-3 বছর আগে সেরকম কিছু না, কিন্তু বেশ নীরবই থাকে রাস্তা, 10টা 10:30 পৌনে 11টা তো হয়তো বেজেই গেছে, নীরবই থাকে, কম নীরব তো থাকে না, আচ্ছা কম নীরব তো থাকে না। এবার যাই হোক, এবার দিদি যখন যাচ্ছে, দিদি না একদম ধারে বসা, হ্যাঁ মানে ধারে কোন দিকে, যেই ধারে অটোর রডগুলো লাগানো থাকে ওই ধারে না, ওর অপোজিট ধারে, পিছে ওর অপোজিট ধারে বসা। এবার ওখান দিয়ে না ওই মহিলা সাইকেলটা যাচ্ছে, অটো না যত স্পিডে না অটো যাচ্ছে তার দ্বিগুণ স্পিডে মহিলাটা যাচ্ছে, মানে সম্ভব না, মানে একটা অটোর সাথে একটা সাইকেল, তাও রেস করা, তাও আবার মহিলা, দ্যাটস নট পসিবল, এটা আমি মানিই না। অটোটা যেই স্পিডে যাচ্ছে, অটোটাকে মানে সাক্ষী রেখে সেই স্পিডেই সাইকেলটা যাচ্ছে, অটোর সাইকেলের মধ্যে কোনো তফাৎ নেই, মনে হচ্ছে অটোর মধ্যে যেই মেশিন সাইকেলেও সেই মেশিন লাগানো। দিদি তো এবার বুঝে গেছে কিছু তো একটা হয়েছে, নজর আমার পড়েই গেছে। এবার দিদি চুল ছিল খোলা, দিদি অটোতেই চুলটা বাঁধলো, বেঁধে পাশের যেই জন তাকে বলেছে আপনার কাছে সিগারেট হবে? সে বললো হ্যাঁ হবে, কিন্তু কী কারণে, বলছে দিন না। দিদি সিগারেটটাকে জ্বালিয়ে মানে করেনি কিছু, ধূমপান টুমপান এসব হয়নি, শুধু ধরে রেখেছে সিগারেটটাকে শুধু ধরেছিল। পরে ওই যেই মহিলাটা কে আর দেখা যায়নি, ওই এন্টিটিটা ওখানেই শেষ। দিদি বাড়ি গিয়ে সব জানালো, মা বাবা আর রিস্ক নিতে চায়নি, ওই স্যারটাকে তারপর ছেড়ে দিল, কিছু করার নেই। কিন্তু তাও দিদি কিন্তু ভালো মাস্টার্স পরীক্ষা দিয়েছে, ভালো মাস্টার্সে উন্নতি ভালো হয়েছে, কিন্তু ওই স্যারটাকে ছেড়ে দিয়ে সব থেকে একটা বড় ভুল হয়েছিল, স্যারটা খুব ভালো, কিন্তু দিদি তো কিছু করার নেই। দিদি যেতে চাইলেও তার মা বাবা যেতে দিত না। এই ঘটনাটা শোনার পর এই ছিল আমার আজকের ঘটনা দিদিকে নিয়ে।
আসবো আর এটি নতুন, এটি আমার চ্যানেলের 3য় পডকাস্ট। আমি নিজে একাই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমি কিন্তু দিদির থেকে অনুমতি নিয়ে এই ঘটনাটা শেয়ার করেছি। দিদির নামটা আমি একটা বিশেষ কারণে গোপন রাখলাম, কারণ দিদি এখন একটা বড় জায়গায় চাকরি করে, তাই নামটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে, তাই আমি দিদির নামটা বললাম না। ধন্যবাদ। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বা এই পডকাস্টটা ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবই আমাদের মোটিভেশনের কাজে লাগে। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি পডকাস্ট। আমি নীলয় চক্রবর্তী ফ্রম স্টোরি ল্যাঙ্গুয়েজ। আজ আমি আপনাদের একটা কথা বলতে চাই, ছোট কথা। ধরুন আপনি ফোনে ইউটিউব ঘাঁটছেন, হঠাৎ একটা ভিডিও এলো, ভিডিওটা আপনার মনটা হয়তো জয় করলো, কিন্তু ভিডিওটা লাইকের সেশনের দিকে তাকিয়ে দেখলেন একটা কি দুটো কি তিনটে কিংবা 50টা, কিন্তু আপনার কাছে কম এরকম লাইক। সেই ভিডিওটা দেখে না আপনি কি ভাববেন, এটা আমার লাইক করার ইচ্ছে ছিল, কিন্তু এটা এত কম লাইক, এটা নতুন চ্যানেল খুলেছে, না একে লাইক দিলে কিছু হবে না। এইটা না আপনারা মনে করবেন না, এই কথাটা বলে দিন। যে সকল ইউটিউবাররা নতুন হয় না, ওদের একটা না ব্যাপার থাকে যে সে যত লাইক পাবে সে তত ইন্সপায়ার হবে নতুন ভিডিও তৈরির জন্য, কিন্তু সে যদি একটাও লাইক না পায় তার মনটা তো ভেঙে যাবে না। আমি এরকম 2-3টে ভিডিও চ্যানেল দেখেছি নতুন খুলেছে, কেউ লাইক দেয় না। বা আমার একটা ভাইকেও দেখলাম, চ্যানেলটাকে কত পছন্দ হলো একটা ভিডিও, সেই চ্যানেলের লাইক সেশন দেখে সে লাইক না দিল।